এটা হলো কোমল পানীয়, পড়াবো ঔষধ। এই কোমল পানীয় আনাটার পিছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে আমার। এই কোমল পানীয় সম্পর্কে আমি সবসময় আপনাদের বিরোধিতা করি। চেম্বারে অনেক সময় ছোটোখাটো অনুষ্ঠান হয়, আপনাদের এমনি এমনি শখ করে খেতে দেখি, আমি সবসময় বিরোধিতা করি। এর অ্যাকশন কতটুকু হয় জানি না, আপনারা কতটুকু তৃপ্তি পান জানি না, তবে খাবার যেদিন হাইফাই খাবার হয় ওই দিনই তো এগুলোর ব্যবহার বেশি হয়। ওটার জন্য ওই সাময়িক উপযোগী, এটা ঠিক আছে। তার মানে খাবারকে একদম গলিয়ে দেয়, এটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু পরবর্তী রিয়াকশানগুলো যে কি হয় সেইগুলো সম্পর্কে আপনাদের অনেকেরই মনে হয় জানা নেই। আজকের আমাদের সমাজে যে মানুষের পঙ্গুত্ব, বিশেষ করে আপনারা যারা চিকিৎসা পেশায় আছেন, আপনারা দেখেছেন যে কি পরিমাণ রোগী এর ভিতরেই আছে। দেখবেন একটু পরেই মোড়ামুড়ি আপনাদের ভিতরে শুরু হয়ে যাবে, বসতে পারতেছি না, মোড়াচ্ছি, উঠে দাঁড়াচ্ছি, মেরুদণ্ডের লাম্বার বা সার্ভাইকাল ইত্যাদি ক্ষয়, ডিজেনারেশন, সেন্স, লাম্বার 3, 4, 5 এরকম উল্লেখ থাকে, ঠিক আছে। এর জন্য একটা প্রধান কারণ হলো এই কোমল পানীয়। তাহলে সে কোমল হলো কি করে? আমার মূল স্ট্রাকচার, আমার এই বিল্ডিংয়ের মূল শক্তি হলো আমার রড, তারপরে হলো আমার সিমেন্ট। সেই জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার এই বিল্ডিং টিকবে? তা আপনার শরীরের বিল্ড করেছে প্রধান স্ট্রাকচার হলো অস্থি, তারপরে হলো শরীরের ক্যালসিয়াম ট্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি অনেকগুলো লবণ। নষ্ট করার জন্য সবচেয়ে সেরা শত্রু হলো আমাদের এই কোমল পানীয়। এই কোমল পানীয় বিশ্বাস হয় না আপনাদের, যে স্যার এগুলো বলেও তা খাইয়ে নেয়, কোনো কিছুতে কাজ হয় না। যতই আপনাদের এই ভয় দেয় না কেন, যে কদিন বাঁচি যাক, যে কয়খান খাইয়ে পারে খাক, আগে তো এইটা খাইনি আমি। তার মানে ক্ষতিকর জিনিসে টানে বেশি, আগ্রহ বেশি। পাপাচারে আগ্রহ বেশি থাকে মানুষের। দেখবেন পাপাচার যে কাজগুলো আছে সেইখানেই মানুষের আগ্রহটা বেশি। এই কোমল পানীয় যদি বিশ্বাস না হয়, এর ভিতরে এই আরসি যেটা আছে এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস। সবই ডেঞ্জারাস, পার্সেন্টেজ আছে ওই 10%, 20% কম বেশি। যদি বিশ্বাস না হয়, চিকেন ফ্রাই ওইর একটা হাড্ডি এর ভিতরে দিয়ে কয়দিন রেখে দিয়েন, কালকের বা পরশুদিন ওই হাড্ডি ধরে এরকম নিজে হাতের রাবারের মতো নষ্ট করে দিন, এরকম গুলে যাবে। 1 মাস পরে যে হাড্ডি খুঁজেই পাবেন না, যাকে দেবেন ওর সাথে সব বিলীন হয়ে গেছে। আপনারা জানেন বাথরুম পরিষ্কারে হারপিক যেখানে ফেল হয় সেইখানে এ কাজ করে দেয়। কী কী জিনিস খাচ্ছেন আপনারা? যাই হোক, এই কোম্পানি আবার মামলা টামলা না দেয়, এই কোম্পানির বিরুদ্ধে বলছি না, টোটাল পানীয় সম্পর্কে বলছি, ঠিক আছে, টোটাল পানীয় সম্পর্কে বলছি। তাহলে এই সমস্ত জিনিস, এই জীবনের যত বিলাসিতা, যত মডার্ন হবেন তত আপনার নিজের ক্ষতি করবেন। প্রকৃতির সাথে সম্পর্ক নষ্ট যত করবেন আপনার তত ক্ষতি হতে থাকবে। অতএব জীবনযাত্রা প্রকৃতির সাথে, প্রকৃতির কতগুলো নিয়ম আছে, সেই নিয়মের সাথে আপনি চলেন, আপনার রোগ শোক কম হবে, আপনার শরীর টিকে যাবে, আয়ুষ্কাল বেড়ে যাবে। ক্লিয়ার? দেখেন আমরা প্রকৃতির সাথে মিলাতে পারিনি বলে এত রোগ শোক। আজকের মুদি দোকানের চেয়ে ক্লিনিক প্যাথোলজির সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, ডাক্তারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তারপরেও আমরা রোগী, সব ঘরে ঘরে রোগী। শুধুমাত্র আমাদের খাদ্যাভ্যাসটা বেশি ক্ষতি করে দিচ্ছে। অনেকগুলো ক্ষতি করছে, তার ভিতরে খাদ্যাভ্যাসটা সবচেয়ে বেশি ক্ষতি করে দিচ্ছে। যেমন প্রকৃতির যে বলছে প্রকৃতির সাথে ম্যাচিং করেন, এই প্রকৃতির সাথে ম্যাচিং করা এখন অত্যন্ত কঠিন ব্যাপার। দেখুন প্রকৃতি কিন্তু তার হিসাব মতো দিয়েছে। শীতকালে তরমুজ বানাইতে দেয় নাই, যদিও এখন বানাচ্ছে কৃত্রিমভাবে, ক্ষেত তৈরি করছে, উপরে ছাউনি দিয়ে করছে, কিন্তু প্রকৃতি তা বলে নাই। প্রকৃতি দিয়েছে গরমের সময়। এবং দেখেন ছোট চিকন লতা গাছ, সেই কোথায় বিলের ভিতরে খুব বেশি পানি টেনেও নেই, শুকনো মাটির পরে একটা চিকন গাছ হয়ে কত বড় একটা তরমুজ হয়ে গেছে, ওর ভিতরে সব পানি। গরমের কালে তোমার লাগবে বলে ওই স্রোতটা জানতেন, এই সময় দিয়েছে। অতএব প্রকৃতি সব মানুষের মঙ্গলের জন্য সবকিছু দিয়েছে, তার একটা সিজন আছে। এই যে উস্তে করল্লা আমরা তো এখন 12 মাস পাই, কৃত্রিমভাবে সৃষ্টি করে এইভাবে পাই, এটা কিন্তু গরমের সিজনের সবজি। তার মানে গরমের সময় তোমার লিভারে ডিস্টার্ব দিবে, লিভারের পরে চাপ পড়বে, সেটা তুমি পূরণ করো এই তিতা জিনিস খাবারের দিয়ে। ওইটা শীতের সময় খেও না, শীতের সময় প্রকৃতি দেয় নাই, কিন্তু আমরা ফলাই দিয়ে খাচ্ছি, ফ্রিজে রেখে খাচ্ছি, এগুলো ক্ষতিকর, বিষক্রিয়া সৃষ্টি হয়, হিতে বিপরীত হয়। তার মানে প্রত্যেকটা খাদ্য খাবারেরও একটা সিজন আছে, সেই সিজন অনুযায়ী খেতে হয়, কিন্তু আমরা সেইগুলো সবসময় খেয়াল করি না। আর এইগুলো তো সম্পূর্ণ প্রকৃতির বাহিরে কৃত্রিম। এই কৃত্রিমতা যে আপনাকে কতটা ক্ষতি করে দেয় তার উদাহরণ দিলে আপনারা আজকেরই ফেলে দিবেন, যদি আপনি সচেতন হন আর যদি মানতে পারেন, আপনার ভিতর যদি মানতে পারে যে না ত্যাগ করেছি তো করেছি, সেই সংযমী হন। এ খেয়ে খুব একটা লাভ হয় না, কিন্তু ক্ষতির সংখ্যা অনেক বেশি। যদি বিশ্বাস না হয় আজকের ইফতারির পরেই আমার কাছে পরীক্ষা দিতে পারেন, আমি প্রয়োজনে এগুলো কিনে এনে আপনাদের খাওয়াবো। ওই 1 ডগ 2 ডগ খেয়ে ফেলছেন, এ তো আর মুখে রাখতেছি না, চলে যাচ্ছে। তারপরে এই খাওয়ার পরে একটা পরে দাঁতের কি অবস্থা হয়, দাঁতের ভিতরে কুসকুস করে। তার মানে ওই যেতে না যেতে, মুখের এতটুকু সময়ের ভিতরে যেতে না যেতেই আপনার দাঁতের এনামেল নষ্ট করে দিয়েছে, উতলে উঠেছে। এবার শরীরে যে সে কি বসে থাকবে? সে তো যে তার যতগুলো ক্ষতি সবগুলো করার চেষ্টা করবে, সে কোনো জায়গায় সে একটুও বসে থাকবে না। অতএব এই জিনিস আমাদের লেকচারের জিনিস না, আমরা মেডিসিনে আসবো।
কিন্তু সেই মেডিসিনের সাথে সংশ্লিষ্ট আছে কিছুটা বলেই আমরা এটাকে নিয়ে আসছি, আমরা মেডিসিনে আসি। আচ্ছা, এই পৃথিবীতে যত প্রকার এই পানীয় আছে, যত প্রকার কোক আছে, প্লাস যত প্রকার মদ আছে, এর ভিতরে একটা জিনিস, এত বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কেমিক্যালস আছে এর ভিতরে, আছে না? আছে। এর ভিতরে কমন একটা জিনিস আছে, এটার ভিতরে ব্যাকটেরিয়া এবং ছত্রাক না জমে এই জন্য একটা অ্যাসিড গ্রুপের একটা অ্যাসিড আছে, সেটা হলো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড দুনিয়ায় যত পানীয় মদ আছে সেখানে আছে, এবং এই অ্যাসিডের কাজ হলো, মূলত কাজ কির জন্য দিয়েছে, তার প্রধান কাজই অনেক কাজ আছে, তার ভিতরে প্রধান কাজই হলো ব্যাকটেরিয়া এবং ছত্রাক প্রতিরোধ করার ক্ষমতা পোষণ করে সেই অ্যাসিড ফস। আমাদের একটা ঔষধ আছে ফসফরিকাম অ্যাসিডাম বা অ্যাসিড ফসফরিকাম বা ফসফরিক অ্যাসিড, যে নামই ডাকেন না কেন, উল্টিয়ে পাল্টিয়ে এভাবে, এটা যারা আপনারা পড়ে আসছেন দ্বিতীয় বর্ষের সিলেবাসের ভিতরে এই মেডিসিনটা আছে, অ্যাসিডাম ফসফরিকাম। আপনাদের এবার প্রশ্ন আসছিল অ্যাসিডাম অ্যাসিড ফসের উৎস কি? অনেকে কলেজে বসে এরকমই করেছেন, স্যার এইটা তো উৎসটা জানি না, এটাকে মোড়ামুড়ি করেছেন, জানার জন্য চেষ্টা করেছেন, কিন্তু খুব সংক্ষিপ্ত উত্তর অ্যাসিড ফস, ওইটাকে উল্টিয়ে লিখলেই আপনার উত্তরটা হয়ে যেত। ফসফরিক অ্যাসিড ছিল এর উৎস। অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, খুব সবল অ্যাসিড নয়, খুব দুর্বল অ্যাসিড। সেই দুর্বল অ্যাসিড যখন হোমিওপ্যাথিতে পোটেন্ডাইজ করা হয়, সে তখন আর দুর্বল থাকে না, সে তখন কি হয়? সবল বা শক্তিশালী হয়। আচ্ছা, এই অ্যাসিড যেহেতু এর ভিতরে আছে, এই পানীয় আছে, এই পানীয়র সাথে আমার অ্যাসিড ফসফরিকাম ঔষধের কতগুলো মিল আছে সেটা আমি দেখাবো, যেহেতু আমরা বিগত আলোচনাগুলো নিয়েও ঔষধের প্রাকৃতিক সাদৃশ কথাটা আমরা বেশি আলোচনা করি। আমি বলি ঔষধের বেসমেন্ট আগে শিখে আসেন ওখান থেকে, গোড়ার থেকে, এই কথাটা আপনাদের বলি। আজকেরও আমরা কিছুটা দেব। তাহলে এর ভিতরে একটা উপাদান আছে, কি বলেছি? অ্যাসিড ফসফরিকাম। এই কোমল পানীয়ের ভিতরে আছে। এটার ভিতরে যদি লেবু, আপনারা অনেকে দেখেছেন লেবু দিয়ে খায়, কেউ লবণ দিয়ে একটু ঝাঁজ কমায় নেয়, খুব স্বাস্থ্য সচেতন। আমি খুব স্বাস্থ্য সচেতন, ওটা খাই না। বিয়ের অনুষ্ঠান বা অন্য প্রোগ্রামে দেখবেন খুলে রেখে ওর ভিতরে এক চিমটি একটু লবণ দিয়ে ছেড়ে দেয়, বুঝবুঝ করে এটা উঠে যায়, এবার খায়। ও ক্ষতিকর জিনিসগুলো না নেই, ঠিক আছে? ভুয়া, বিশাল বিজ্ঞান, বিশাল বৈজ্ঞানিক কর্মকাণ্ড। আবার কেউ আছে লেবুর রস দেয়, এর ভিতরে লেবুর রস দিলে কি হয়, কি বিক্রিয়া হয় দেখেছেন কখনো কেউ দিয়ে? অনেকে আছে দেখবেন, যারা লবণ দেয় ওরা আবার লেবুর রসে দেয় চিপে, দেখবেন সাথে সাথে ভস করে উঠে যায়। চিন্তা আছে ক্ষতিকর জিনিসটা সব ফস হয়ে গেছে, সব ফস হয়ে গেছে, আর এখন আর ফস করবে না, শরীরে কিছু করতে পারবে না, কিচ্ছু করে না, এর ভিতরে সব কিছু রয়ে গেছে, শুধুমাত্র গ্যাসটা চলে গেছে। তাহলে লেবুর রস মানে হলো টক, এই টক সহ্য করতে পারে না, কোলে একটা বিক্রিয়া হয়। আর আমরা যখন অনুষ্ঠানে ওই লেবু দিয়ে চিপে টিপে গোষ্ঠ ইত্যাদি খেয়ে তারপরে আবার এটাকে খাচ্ছি, তার মানে শরীরের ভিতরে এক শত্রু না, শত্রু আর একটা ঢুকিয়েছে। আবার আমাদের যে আলস্য ঔষধ অ্যাসিড ফসফরিকাম, অ্যাসিড ফসফরিকাম, অ্যাসিড ফসফরিকামের রোগ বেড়ে যায় টক খেলে, জানেন এটা? যারা পড়েছেন, আমি নোটিশ করেছিলাম আপনাদের যে অ্যাসিড ফর পড়ে আসে, যদি পড়া না থাকে তাহলে আপনারা বুঝবেন না যে আমি এক্সট্রা কিছু দিতে পারছি কি পারছি না। এটা আপনারা যদি একটু পড়ে আসেন ঔষধগুলো, তাহলে এক্সট্রা কিছু পাইলে ওই এক্সট্রাটুকু ধরে বসবেন, আর বইটা তো বই কাছে রয়েই গেছে। তাহলে অ্যাসিড ফসফরিকাম টক আদৌ সহ্য করতে পারে না, এমনকি টকের গন্ধ, টক গন্ধও সহ্য করতে পারে না। তাহলে দেখেন, এও টক সহ্য করতে পারছে না, আবার আমার অ্যাসিড ফসের রোগীও টক সহ্য না, প্রচণ্ড পেটের পীড়া দেখা দেয়, এবং টক খেলে তার উদরাময় সৃষ্টি হয়। এবং অ্যাসিড ফসের একটা প্রবণতাই আছে, ডায়রিয়ার একটা প্রবণতা রয়ে গেছে, ক্রনিক ডায়রিয়া। সে প্রায়ই ডায়রিয়ায় ভোগে, সেই প্রায়ই কেন ভোগে সেইটা সে জানে না, যে কি খাইলাম আর কি কারণে হলো। ওই টক জাতীয় যেদিন খাওয়াটা বেশি পড়ে যায় সেই দিনই সে ডায়রিয়ায় আক্রান্ত, ওটা উদ্দীপক কারণ হয়ে যায় টক। অতএব টক অ্যাসিড ফসের সবচেয়ে বড় শত্রু, আমার এরও সবচেয়ে বড় শত্রু হলো টক। বোঝা গেল? আচ্ছা, এই পানীয়টাকে যদি আমি ঝাঁকি দেই, বা ঝাঁকি দেওয়া লাগে না, আগের চেয়ে হতো না। আগে 7 আপ কোকোকোলা খুললে এমনি ফস করে উঠতো, এখন একটু ঝাঁকি লাগে বা ঢালার সময় দেখা যায় ফস করে। তাহলে আমাদের এও যদি আমরা এটাকে ঝাঁকি দিয়ে ছেড়ে দিই তাহলে কী হবে? এখান থেকে উতলে উঠবে, উতলে উঠবে। তার মানে কি? নিশ্চয়ই একটি বড় বিক্রিয়া, একটি সংগ্রাম, একটি সবলতা, একটি উদ্যমতা, তার ভিতরে একটা উদ্যমতা সৃষ্টি হয়ে যাবে। ছেড়ে দিলেই এখন ফস করে উঠে যাবে, একটা উদ্যমতা সৃষ্টি হলো, একটা সবলতা সৃষ্টি হলো, একটা নতুন শক্তি সৃষ্টি হলো, এবং একটা সংগ্রাম, তার ভিতরে একটা সংগ্রাম হয়ে যাচ্ছে। আমাদের অ্যাসিড ফসফরিকামের রোগীটার জীবনের সবচেয়ে বড় জায়গাটা হলো এখানে। এবং সবচেয়ে মজার একটা ঘটনা আছে এখানে, একটু বলে রাখি। আমাদের অ্যাসিড গ্রুপের যত মেডিসিন আছে, সমস্ত অ্যাসিড গ্রুপের একটা কমন চরিত্র আছে। সেই কমন চরিত্রটা হলো প্রথমে সবলতা, উদ্যমতা,
এবং সংগ্রাম, যে কোনো একটা কথা ধরবেন। কি বলেছি? সবলতা বা উদ্যমতা বা সংগ্রাম। এটা যাকে দিলে সংগ্রাম হবে না, এর ভিতরে একটা উদ্যমতা সৃষ্টি হলো না, এর ভিতরে একটা সবলতা সৃষ্টি হলো না। আমাদের অ্যাসিড গ্রুপের রোগীগুলো প্রথমে বলেছি, কিন্তু প্রথমে সবলতা, উদ্যমতা, সংগ্রাম। তার মানে এক সময় তার জীবন খুব হৃষ্টপুষ্ট বলিষ্ঠ ছিল, এখন আর নেই, এখন আর নেই। ওই অ্যাসিড ফসের মতো প্রথম উদ্যমতা ছিল। আপনারা যারা সায়েন্সের ছাত্র আছেন এখানে, যারা ল্যাবরেটরিতে, কলেজের সায়েন্স ল্যাবরেটরিতে কাজ করেছেন, ভার্সিটির সায়েন্স ল্যাবরেটরিতে কাজ করেছেন, অ্যাসিড দেওয়ার পর প্রথম দেখেন যখন করা হয়, প্রথম কত রকমের এরকম উতলানি পাতলানি, উথাল পাথাল কত কিছু হয়েছে। পরবর্তীতে এক সময় কি নীরবে ঠান্ডা হয়ে গেছে না? গেছে? আমাদের অ্যাসিড গ্রুপ শুধু নট অনলি অ্যাসিড ফস, সমস্ত অ্যাসিড গ্রুপের মেডিসিনগুলো এরকম প্রথমে সংগ্রাম, পরে নিস্তেজ, অলসতা, বিশ্রাম। আমাদের অ্যাসিড ফস যারা দেখে আসছেন বা পড়ছেন বা পুরনো পড়া আছে, দেখেছেন যে শেষে এক সময় লম্বা, হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ, বর্ধনশীল ছিল, কিন্তু হঠাৎ তার শরীরের এই পতন বা ভাঙন লেগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এরকম কথাটা আপনারা দেখেছেন। তাহলে এটা অ্যাসিডেরই চরিত্র। এই চরিত্রটা সম্পূর্ণ অ্যাসিডের। মানে প্রথমে সে সংগ্রামে লিপ্ত হবে, উদ্যম, উদ্দীপনা, উৎসাহ, কোনো জায়গায় তার ঘাটতি থাকবে না। পরবর্তীতে এক সময় নিস্তেজ হয়ে যাবে। এটাকে আমি ঝাঁকি দেওয়ার পর যদি ছেড়ে দিয়ে এই মুখটা খুলে রাখিতে প্রথম উঠে যাবে, এবার ছেড়ে দিয়ে রাখার পর তারপরে ওর তার ফস করবে, আর ফস আছে, ঠান্ডা হয়ে যাবে না, আগের মতো আর তেজ নেই, খালি একটু মিষ্টি মিষ্টি লাগে, আর কোনো তেজ নেই। ঠিক এইখান থেকে ধরবেন অ্যাসিড ফসের রোগীটা, তার পাস্ট হিস্টোরি, অতীত ইতিহাস। স্যার ছেলেটা কি সুন্দর হৃষ্টপুষ্ট, কত লম্বা চড়া হয়েছে, দেখেন কত বড় লম্বা ছেলেটা, এসে তাল গাছের মতো লম্বা হয়ে গেছে, গাছের মতো লম্বা হয়ে গেছে, কিন্তু শরীরটা দিন দিন ভেঙে যাচ্ছে। আমার ছেলেটা কি সুন্দর খেলাধুলা, সব কিছুতে উৎসাহ, আনন্দ, উদ্যমতা ছিল, এখন সে নিস্তেজ হয়ে ঘরে পড়ে থাকে, অবসন্ন হয়ে পড়ে থাকে, অলস হয়ে পড়ে থাকে। এখন আর সে খেলাধুলা, আনন্দ, ফুর্তি কিছুই নাই, শুধুমাত্র বিমর্ষ, বিমোহিত, বিমর্ষ, অবসন্ন, বিষণ্ণ হয়ে পড়ে আছে। আমরা দেখি না যে ছেলেটা আগে ভালো ছিল, দোষ দেই শুধুমাত্র মোবাইলের, দোষ দেই শুধুমাত্র মোবাইলের। মোবাইল নিয়ে সারাদিন ছেলে ঘরের ভিতরে, রুমের ভিতরে পড়ে থাকে, এখন আর খেলার মাঠেও যায় না, বন্ধু বান্ধবের কাছে যায় না, স্কুলেও যায় না, কলেজেও যায় না। এরকম বলি না যে মোবাইলে আসক্ত হয়েছে, শুধুমাত্র মোবাইলে আসক্ত হয়েছে তাই বলেন না, আসক্তির অন্য জায়গা আছে, সেই আসক্তিটাই আমরা দেখাবো আজকে। অন্য জায়গা আছে, ওই ছেলের গোপন গোপন একটা অ্যাক্টিভিটি আছে, যা দ্বারা সে ধ্বংস হয়েছে, নষ্ট হয়ে গেছে, শরীরকে নষ্ট করে দিয়েছে, শরীরের জৈব তরল, ভাইটাল ফ্লুইড নষ্ট করে ফেলেছে। মূলত সমস্যাটা হয়ে শরীরের ভিতরে যদি ভাইটাল ফ্লুইড থাকে, সবলতা থাকে, ও লাভ দেবেই, ও নাচবেই, ও উৎসাহিত হবেই, ও খেলাধুলা করবেই, কারণ বয়সটা চাচ্ছিল তাই। কিন্তু শরীরের সেই পুষ্টি বা সেই ভিটামিন বা সেই উদ্দীপনা, উৎসাহের মূল যে রসায়ন, সেইটাই নাই, সেইটাই সে ভেঙে ফেলেছে। এটাই হবে আমাদের অ্যাসিড ফসের নির্বাচনের সবচেয়ে বড় জায়গাটা। কারণ অ্যাসিড ফস নির্বাচন করতে গেলে পাস্ট হিস্ট্রি অবশ্যই প্রয়োজন হবে। শুধুমাত্র তার বাহ্যিক ওই দুর্বলতা, ক্ষীণতা, শীর্ণতা, অবসাদ, বিমর্ষতা, বিষণ্ণতা দেখতে গেলে অসংখ্য মেডিসিন এসে জড়ো হবে। কিন্তু একক মেডিসিনে যেতে হলে আপনার কোনো একটা কর্নার থেকে, কোনো একটা দুয়ার থেকে রোগীর ভিতরে ঢুকতে হবে। অ্যাসিড ফসের মূল জায়গাটা হলো কজেশন, ওই পাস্ট হিস্টোরির ভিতরেই কজেশন লুকিয়ে আছে, কারণটা লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা একটা ছবি দেখতে পেয়েছি, আমাদের ব্যানারে একটা ছবি আছে, কি লোকটা কি হৃষ্টপুষ্ট, জীর্ণ শীর্ণ, ক্ষীণ, শুষ্ক, শুকনা, কিন্তু লম্বা আছে বেশ, লম্বা আছে বেশ, কিন্তু শরীরে কিছুই নাই। কিন্তু এখানে ছবিটা আর একটু ভালো হতো যদি মাথার থেকে চুল আর কয়টা ফেলানো যেত, আর একটু পাতলা পাতলা চুল হতো, তাহলে আর একটু সুন্দর হতো। কারণ আমাদের এই অ্যাসিড ফসের রোগীগুলো নেই বা আসে অল্প বয়সে, স্যার ইন্টারে পড়ি, কলেজে পড়ি, কেবল অনার্সে ভর্তি হয়েছি, স্যার চুল শেষ, চুলগুলো ঝরে যাচ্ছে, স্যার চুল পাকা শুরু হয়েছে এই বয়সেই। প্রচুর রোগী পাবেন, প্রচুর। আমি গতদিন এটা বলেছিলাম যে আজকের মেডিসিনটা খুব প্রয়োজনীয় মেডিসিন, যদিও পলিক্রেস্ট হিসাবে কোনো বইপত্রে তার খ্যাতি নাই বা লেখা নাই, কিন্তু আমি মনে করি সে ব্যবহারের দিক থেকে পলিক্রেস্ট, কর্মপরিধির দিক থেকে না হলেও, কর্মের পরিধি, তার মানে তার প্রয়োগ ক্ষেত্র কত বিস্তর। যাই হোক, আমরা দেখেছি তার শারীরিক গঠন, জীর্ণ শীর্ণ একটা ছেলে, ইয়াং, এক সময় সে হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ, সবল ছিল, এখন আর সে নেই। কেন নেই, কোন কারণে নেই, কোথার থেকে গেল, সেই কারণটাই আমরা খুঁজে আনবো। সেই কারণটা পেলেই অ্যাসিড ফস পড়া হয়ে যাবে। একটা দুর্বল রোগীকে বলে দিতে হবে নাকি যে সে খেলতে চায় না, সে আনন্দ পায় না, সে কাজ করতে চায় না,
সে পড়তে চায় না, এগুলো তো সব ওই দুর্বলতার কারণ। শরীরের ভিতর থেকে যদি আপনার উদ্দীপনা সৃষ্টি না হয়, সেই উদ্দীপনা সৃষ্টির জন্য পিছনে যদি কেমিক্যালস না থাকে, তাহলে যখন দুর্বল হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে, তখন তার দ্বারা কত কিছুই হবে। আমি যদি বলি এখান থেকে এই 1 কেস পানি নিয়ে আসো 5 তলায়, স্যার আমি পারবো না, আরেকজনের পাঠান। এতে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে একটু বাজারে যাইয়ে এই আমাদের চিরামুড়ি যা কিছু লাগে ইফতারির জন্য সমস্ত বাজার করে নিয়ে আসো। স্যার আমি পারবো না, আরেকজনকে পাঠান। এবার বলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার এই ছাদে পানি বান্ধা, ওই গরমের রৌদ্র লাগে, ছাদের ওই 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট ওই পুকুর থেকে কাদা উঠে ওই 5টা পয়েন্ট আটকে দাও, দিয়ে টেপ ছেড়ে দাও, ছাদ ভিজুক, আমাদের ঠান্ডা লাগবে। স্যার আর একজনকে বলেন, যে কাজ বলবো সেই কাজই তো সে করবে না, কারণ তার উৎসাহ নাই, উদ্দীপনা নাই, কর্মক্ষমতা নাই। তাহলে এই লক্ষণগুলো আমাদের হাজার হাজার লক্ষণ তৈরি হবে এরকম এক দুর্বলতার কারণে। তাই সেই দুর্বলতাটা যদি আমরা ধরতে পারি, তাহলে বুঝতে পারবো যে টোটালি অক্ষম। যেন আমরা দেখেন সেন্ট্রাল সেন্সেশনে নিয়ে আসছে একটা অক্ষমতা, ঠিক আছে, সেন্ট্রাল সেন্সেশনে একটা অক্ষমতা নিয়েছে। কিসের জন্য অক্ষমতাটা আসছে? তার বিভিন্ন ভাঙনের কারণে। তাও বলেছে যে বিভিন্ন ভাঙন। কিসের ভাঙন? তার বডি ফ্লুইডের ভাঙন, লস যখনই করেছে তখন তার টোটাল অর্গানগুলো স্তিমিত হয়ে আছে। কারণ যে কাজ করাবে ফ্লুইডগুলো, আমার প্রত্যেকটা অর্গানকে যে সচল রাখবে, সে নিজেই নাই। মোটরসাইকেলে যদি মোবিল এবং পেট্রোল না দেয়, মোটরসাইকেল কি আর চলে? তার এই যুবকের যদি ভিতরে মোবিল আর পেট্রোল যদি না থাকে, এই যুবক কি চলবে? সে মরিচা পরে থাকবে না ঘরের ভিতরে? তাহলে আমার অ্যাসিড ফস থাকলে অসুবিধাটা কি? খালি ওরা দোষী কেন যে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ে আছে? তাহলে এই রোগী এখন আমাদের প্রত্যেক ঘরে ঘরে একাধিক। কিসের জন্য? এক, আমাদের পুষ্টির অভাব। আমি আপনাদের চেম্বারে আলোচনায় প্রায় বলি যে ডিফিসিয়েন্সি, এই কথাটাকে খুব গুরুত্ব দিয়ে আনতে হবে আমাদের বর্তমান জমানায়। শুধু ওই ম্যাটেরিয়ামেডিকার পাই টু পাই লক্ষণ পড়ে কিন্তু ডাক্তারি হবে না, আর একটু চোখ মুখ খুলতে হবে এবং বর্তমান পরিস্থিতির সাথে একটু মিলিয়ে দিতে হবে। এখন যে ডিফিসিয়েন্সিতে আমরা আছি, আমার দাদুর কি তা ছিল? সে তো দুধ খেয়ে পারতো না, 3 বেলা দুধ খাইতো, গেলাস খাইতো, আবার দধি ফেলাইও খাইতো, দধি ফেলাইও পাকা কলা দিয়ে চটকাইও 1 প্লেট ভাত খাইতো। আর এখন পাকা কলা একটা খুঁজে দেখছেন? সব রঙিন কলা পাওয়া যায়, ভিতরে এখনো শ্বাস বতি হয় নাই, মেডিসিন দিয়ে পাকানো। আর দুধের রঙই তো ভুলতে বসেছি আমরা, যা পাই সব ভেজাল এবং কৃত্রিম। আর যদিও আমি অমুক ফার্ম থেকে আনি, একদম অরিজিনাল দুধ, খুব ভালো। ফার্মের গরু কি খেয়েছে? হ্যাঁ, ওরে কি খাওয়াইছেন? শুধুমাত্র ওই শুষ্ক ভুসি আর খৈল, ওর ভিতরে যে কটু উপাদান পাইছে সেইটুক নিতে পারছে। কাঁচা ঘাস, বিবিধ গাছ, লতা পাতার সেই উপাদান কি নিতে পেরেছে গরু? তাইলে ওই দুধের ভিতরে কি আছে সেই জিনিস? আর নেই। তাই সেই হিসাবে আমরা অপুষ্টিতে পড়ে যাচ্ছি। এই যে পুষ্টির ডিফিসিয়েন্সি, এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাসিড ফস তার ভিতরে একটা, ঠিক আছে। সে শরীরের বডি ফ্লুইডগুলো নিজে নিজে লস করে দিয়েছে। এখন বিশাল ওই জগতের ভিতরে এক ডিফিসিয়েন্সি, এই ডিফিসিয়েন্সির ভিতরে সব কিছু হীনতা বা অক্ষমতায় চলে আসছে। তার অর্গানগুলো এখন আর সচল নেই। হৃৎপিণ্ড আগের মতো চলে না, ব্রেন আগের মতো ক্রিয়াশীল না, ফুসফুস আগের মতো চলে না, পাকস্থলী আগের মতো হজম করতে পারে না, আগের মতো পায়খানা হয় না, আগের মতো শরীরের ভিতরে সেক্সের উদ্দীপনা নাই, চিন্তা চেতনা নাই, অনুভূতি নাই, এবং কার্যে লিপ্ত হইলেও অক্ষম, সেখানেও সে পারে না। কি তাহলে এই রোগীগুলো আমাদের সমাজে তো এখন অহরহ, চিন্তা করা যায় না, অহরহ এই রোগী। এই জন্য আমি বলেছি যেটা আমাদের প্রেক্ষাপটে একটি পলিক্রেস্ট মেডিসিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, অতি প্রয়োজনীয় মেডিসিন, বহুল ব্যবহৃত মেডিসিন অ্যাসিড ফসফরিকাম। শুধুমাত্র আমাদের দেশের ডাক্তাররা যারা আমরা আছি, আমরা শিখাতে পারি নাই, কলেজে শিখাতে পারি নাই, আপনারাও শেখেন নাই, এই জন্য ব্যবহারটা জানি না। ওই যদি দুর্বলতা একটু পায় বা একটু শেষ দুর্বলতা কেউ আছে, আন্দাজের পরে খেলে একটা লক্ষণের পরে মেরে দেয় যে অ্যাসিড ফস খাও, ঠিক আছে। বিশেষ করে স্বপ্নদোষের ক্ষেত্রে আমাদের দেশের ডাক্তাররা বা আমার ছাত্ররা দেখেছি অনেকেই তারা স্বপ্নদোষের কথা শুনলে অ্যাসিড ফস মেরে দেয়। হ্যাঁ, স্বপ্নদোষের পরে কাজ করে, এটা আমি স্বীকার করি, কিন্তু স্বপ্নদোষের অন্যান্য মেডিসিনও তো আছে, শুধুমাত্র অ্যাসিড ফসই তো নয়, ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যাসিড ফসফরিক অ্যাসিডের কথা বলি, উপাদান বা উৎস। আমরা একটা সারের নাম জানি, অনেক সার। এই আমাদের ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড পৃথিবীতে যত সৃষ্টি হয়, তৈরি হয়, এখানে কিন্তু ফসফরাসের কথা ভুলে যেন না। ফসফরিক অ্যাসিড পড়লে আমরা পুরনো ঔষধ পড়িয়েছি, ফসফরাসের কথাটাও আপনাদের আনতে হবে, কারণ সেই কিন্তু মূল উপাদান অ্যাসিড ফস তৈরির। তাহলে ফসফরাসের রোগী কী ছিল? লম্বা, পাতলা, শীর্ণ, দেখতে সুন্দর। আমার এই রোগীটা কি পাতলা, লম্বা, শীর্ণ, সেই ফরাসিয়ানদের মতো? তাইলে অ্যাসিড ফস পড়তে গেলে ফসফরাসকে আগে পড়ে আসতে হবে। বুঝছেন মজাটা কোন জায়গা? তাহলে ঔষধের এই যোগসূত্রগুলো যদি বোঝেন, তাহলে আপনার জন্য চিকিৎসা কত সুন্দর হবে চিন্তা করতে পারবেন। এবং যখন রেপার্টরি করা হবে, টোটাল ফসফরাসের অ্যাসিড ফসের রেপার্টরি করা হবে, দেখবেন প্রত্যেকটা লক্ষণের সাথে ফসফরাস এসে হাজির হয়েছে, মাথা ডো দিয়েছে, এবং প্রায় সমকক্ষ পয়েন্টে। তার মানে কি? তার মানে অ্যাসিড ফস আলাদা একটা ঔষধ। আমি যদি উপাদান না জানি, তাহলে আমি ওই ওষুধকে ভুলেই যাবো, মনেই আসবে না যে না এরকম আর একটা রোগী ছিল এবং তার সাথে সংশ্লিষ্ট এবং উপাদান তো এর ওদের দাদা নাতির খেলা। তাহলে ফসফরাস
লম্বা, পাতলা, শীর্ণ, দেখতে সুন্দর, বলিষ্ঠ, হৃষ্টপুষ্ট এবং যখন বর্ধনশীল, দ্রুত বর্ধনশীল ছিল। কথাটা হলো দ্রুত বর্ধনশীল। এরকম ফসফরাসে পড়েছি। এই আমাদের অ্যাসিড ফস বেটাও তাই দ্রুত বর্ধনশীল। ক্ষতিটা হলো কখন? যখনই তার শরীরের ভিতরে যৌবন ঢুকেছে। শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। এই অ্যাসিড ফসের জীবনটাকে শেষ করছে এই কোকিলে। তার মানে সে আগের হৃষ্টপুষ্ট ছিল, বলিষ্ঠ ছিল। যখনই সে যৌবনা হয়ে উঠেছে তখনই তার ভিতরে এক রিপু তাকে তাড়না করেছে, যৌন রিপু। যৌনতা তো সবাই হয় না কেন? সবাই এরকম অবক্ষয়ে যায় না কেন? এইখানে একটা মজার কারণ আছে। এইখানে হলো মায়াজম ইন্ধন দেয়। এই যৌবন প্রাপ্ত হলে এক ধরনের মায়াজম আছে, সাইকোটিক আর টিউবারকুলার। এরা ওই যৌবনকে সবসময় শুষে দেয়। এদের সবচেয়ে বেশি ভূমিকা রাখে হলো টিউবারকুলার নিঃসরণে, নির্গমনে সবসময় উৎসাহ দেয়। টিউবারকুলার মায়াজম দেখবেন এই জন্য ক্ষয় প্রবণতা বেশি থাকে। কফ, হাঁপানি এগুলো সবসময় বেশি, শরীর থেকে লিকুইডকে নির্গত করে দেওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে হলো টিউবারকুলারের। তাইলে ওরা ওই টিউবারকুলার দেয়, এই তোর শরীরের ভিতরে যে বীর্য জমেছে, তাহলে একটু আনন্দ কর, উৎসাহ দিচ্ছে, উদ্দীপনা দিচ্ছে, সুরসুরি দিচ্ছে। এইবার যে মাস্টারবেশন, এইবার যে অবৈধ বীর্যক্ষলন, যে উপায়গুলো আছে সেই জিনিসগুলো সে করতে থাকে। করে করে শরীরের মূল যে সার জিনিসটা সেইটাকে সে লস করে দেয়। এই লস করতে করতেই তার বডি ফ্লুইডের লস হয়ে যায় টোটাল। ঠিক আছে, এই বডি ফ্লুইড লস, এই কথাটাই হলো আমার অ্যাসিড ফসের প্রধান কথা, প্রধান জায়গা। ওইখান থেকে শুরু হয়েছে। যখনই অ্যাসিড ফসের বডি ফ্লুইড লস হয়েছে তখন ওই মোটরসাইকেলে যে বললাম তেল মোবিল নেই, তো আমার দেহের যন্ত্রের ভিতরে ওই তেল মোবিল নেই, বডি ফ্লুইড লস হয়ে গেছে। এখন লস হয়ে গেলে এখন তো দুর্বলতা হবেই, অস্থি ক্ষয় দেখা দেবেই, হাড়ে দুর্বলতা দেখা দেবেই। ঠিক আছে, দাঁত ক্ষয় হবেই, ঝিমিয়ে পড়বই, উৎসাহ থাকবে না, উদ্দীপনা থাকবে না, আনন্দ থাকবে না, স্মৃতিশক্তি থাকবে না, লেখাপড়া থাকবে না, কাজের কথায় অনুৎসাহিত হবে, হঠাৎ রাগ হবে, বেশি কথা বললে রাগ হবে। তখন ওই একা শুতে কেউ যেন ডিস্টার্ব না করতে পারে, এই জন্য একাকিত্ব পছন্দ। যদি পড়ে থাকেন দেখবেন সে একা থাকতে চায়, একাকিত্ব প্রবল পছন্দ। কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দিতে চায় না, ওই এনার্জি পায় না, আর বিরক্তি লাগে। কিসের জন্য? শরীরে বডি ফ্লুইডের ডিফিসিয়েন্সি। বোঝা গেল? আচ্ছা, এখন ডিফিসিয়েন্সি হয়ে গেছে, শীর্ণ হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে। আমার এখানে কয়েকটা টব আছে বারান্দার পাশে, ব্যালকনিতে দেখেছেন? হ্যাঁ, ও একটা জিনিস চায়, পুষ্টি পায় নাই। ছোট ছোট টবে দেয়া, ওই টব গরম হয়ে যায়, পুষ্টির অভাব হয়েছে, পুষ্টি দেওয়া হয় না, এই জন্য দেখবেন ওই মরিচ হয়েছে ছোট ছোট। ঠিক আছে, তার মানে সে কি চায়? কি এখন সার চায়? সার চায় না। আমাদের এখন কৃত্রিম সার আছে বাজারে, বিভিন্ন সার আছে। এই সারের ভিতরে একটা সার আছে টিএসপি, হ্যাঁ, ট্রিপল সুপার ফসফেট। আসছি আমরা ফসফেটের জায়গায়, আসছি আমরা। আমাদের ফসফেট না আজকের আলোচনা। তা টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, ওই সারটার নাম, পুরো নাম। পৃথিবীতে যে কথাটা বলেছিলাম, পৃথিবীতে যত অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড তৈরি হয়, সেখানে বলে অ্যাসিড ফসের ইতিহাসে আছে যে 90% অ্যাসিড ফস চলে যায় সার কারখানায়। চিন্তা করা যায়। আর বাকিগুলো যায় কোথায় কোথায় জানেন? এই কোমল পানীয়, তারপরে কিছু ডিটারজেন্ট তৈরিতেও লাগে, তারপরে কিছু কিছু পরিষ্কার অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, নিকেল, লোহা, এইগুলো পরিষ্কার করার জন্য এই অ্যাসিড ফস প্রয়োজন হয়। মানে আমরা যেগুলো দিয়ে করি ওর ভিতরে অ্যাসিড ফস আছে, যে কেমিক্যালস দিয়ে বা যে হারপিক দিয়ে বা অমুকগুলো দিয়ে করি, এর ভিতরে এই কেমিক্যালসগুলো আছে। বিশেষ করে ক্যালসিয়ামের কথা বলেছে, ক্যালসিয়াম শোধনে। আপনারা কি জানেন অ্যাসিড ফস শুধুমাত্র ওই নাইট প্রেশার বা স্বপ্নদোষের ঔষধ নয়, মূত্র পাথরেরও ঔষধ। কথাটা যেন মনে থাকে আজকের থেকে। পাথর ক্ষয়ে দেয়, ভেঙে দেয়, ঘষে নষ্ট করে দেয়, ছোট করে ফেলে আমাদের এই অ্যাসিড ফসফরিক। এত সুন্দর মেডিসিন, কিন্তু আমরা সেই তথ্যটা জানি না, আমরা ব্যবহার করে দেখি নাই কখনো। আমি বারবার মূত্র ধারণে অক্ষমতা, সারা রাত 4 বার 5 বার 7 বার রোগী এরকম পায়খানা যায়, ঘুমের অভাবে শুকনার পরে আরও শুকিয়ে গেছে। এই বারবার মূত্রের জন্য আমি অ্যাসিড ফস ব্যবহার করেছি। সে 3-4 দিন পরে চলে আসছে, স্যার আমার এই যে পাথর ছিল তো কোনো আল্ট্রাসাউন্ড করে দেখি নাই, দেখেন এই পাথর পড়েছে আমার এক টুকরো, এই অ্যাসিড ফসফরিক আমি। যেমন আমাদের কয়েক মাস আগে, মাস 5 আগে তালার একটা রোগীর সিফিলি নামে পাথর পড়ে গেছে। সিফিলি নাম ঔষধ দিয়েছি, তার অন্যান্য পাথরের ইতিহাস সেও জানতো না, আমিও জানি না। সিফিলি নাম ঔষধ দিয়েছি, 3 দিন পর মোবাইল করছে, স্যার বড় এক টুকরো পাথর পড়েছে আমার, এবং পাথর আসার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে তার। কনস্টিটিউশনাল মেডিসিন, কনস্টিটিউশনাল রেমেডি, এই কথাটা মনে রাখতে হবে। শুধুমাত্র ওই প্র্যাকটিস অফ মেডিসিন পড়বেন যে পাথরে তো জীবনে এই ঔষধের নাম উল্লেখ নেই, ওর বাড়ির কাছেও নেই।
এই জন্য প্র্যাকটিস অফ মেডিসিন বইগুলো নেটছে ঔষধের প্রতি বেশি মনোযোগী হন। ঔষধ ব্যবহারের চেকেন, ব্যবহারের ক্ষেত্র চেনেন, ক্ষেত চেনেন, কোন ক্ষেতে আপনি বীজ বপন করছেন। সেই উপযুক্ত ক্ষেতে যদি আপনি উপযুক্ত বীজ বপন করতে পারেন তাহলে আপনার অঙ্কুরোদ্গম হতেই হবে। আচ্ছা, টিএসপির কথা বলছিলাম। এই টিএসপির ভিতরে আমার এই ফসফরিক অ্যাসিড একটা প্রধান উপাদান। টিএসপির কি বলেছি? ট্রিপল সুপার ফসফেট। তাহলে ফসফেট পাচ্ছি আমরা পাচ্ছি। যাই হোক, এবার এই টিএসপি দিয়ে কি করা হয়? সার কেন দেয়? কৃষক কি শখ করে দেয়? গাছের যখন এরকম বিভিন্ন ডিফিসিয়েন্সি হয়ে যায়, তার খাদ্য অভাব হয়ে যায়, ঘাটতি পড়ে যায়, তখনই তো সেইটাকে দেয়। দেওয়ার পরে কি হয়? আস্তে আস্তে গাছ সতেজ হয়ে ওঠে এবং ফলবান হয়, তাই তো? আমার যে গাছটা শুকিয়ে গেছে অভাবের জন্য, ডিফিসিয়েন্সির জন্য, বডি ফ্লুইডের জন্য লস করে শুকিয়ে গেছে না, জীর্ণশীর্ণ হয়ে গেছে না, অচল হয়ে গেছে না, অক্ষম হয়ে গেছে না, একে সতেজ করতে হলে আমার কি করতে হবে? সার দিতে হবে। সেই সারটার নাম কি? অ্যাসিড ফস। পারবেন দিতে? তাহলে আমাদের অ্যাসিড ফসের মূল যে জায়গাটা, এটা কি আপনারা ধরতে পেরেছেন? আচ্ছা, একদম উপরেরটা দেখেন, হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ বর্ধনশীল, তাই আছে না? হি ওয়াজ হেলদি অ্যান্ড স্ট্রং, কথা আছে আপনারা যারা ইংলিশ মিডিয়ামে বই পড়বেন। সে এক সময় হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ বর্ধনশীল ছিল, এখন আর নেই। কখন থেকে নেই? এখন আর নেই। তাহলে এখন যখন আছে তাহলে কখন? ওই যে যৌবন আগমন থেকে আর সেই জিনিসটা এখন আর তার নেই। তাহলে সে প্রথম কি ছিল? হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ বর্ধনশীল ছিল, এখন আর নেই। হি ওয়াজ হেলদি অ্যান্ড স্ট্রং। তাহলে এখন আর নেই। কখন নেই সেই জিনিসটা আমরা বের করবো। সেটা হলো যৌবন আগমন। ওই যে একটু আগে বললাম, কোকিল কেন আসিল? শত্রু ঢুকে গেছে, এই শত্রু এসেই তাকে শেষ করে দিয়েছে। ছেলেটা আগে ভালো ছিল। আমরা অভিভাবকরা এগুলো খেয়াল করি না যে ছেলে আসলে সে অ্যাডাল্ট হয়েছে, তার কুঅভ্যাস আছে কিনা, কিছু করে কিনা, এগুলো আমরা খেয়াল করি না। যারা দুই একজন সচেতন তারা এটা খেয়াল করেন, ঠিক আছে? এখন বলো ওই ছেলের রুমে বসে থাকে, বাথরুমে গেলে আর বের হইতে চায় না, 1 ঘন্টা লাগে, মোবাইল নিয়ে বাথরুমে ঢোকে, এইটুকুই দেখেছে, বাকিটুকু দেখেন নাই। বাকিটুকু দেখতে হবে। তাহলে আমাদের এই অ্যাসিড ফসের রোগী এর এই বাকি জীবন খুঁজতে গেলে, একটু আগেই বললাম যে একজন চিকিৎসক হলো একজন সিআইডির মতো, গোয়েন্দার মতো তথ্য নিয়ে খুঁজে চেম্বারের রোগী আপনার খুঁজতে হবে তার বাথরুমে কতক্ষণ লাইট জ্বলে, তার রুমের ভিতরে কতক্ষণ দরজা দিয়ে আটকে থাকে, সেখানে কি করে সে। বোঝা গেল? তাহলে দেখেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে আপনাকে কোথায় কোথায় যেতে হবে। পরবর্তী দ্বিতীয়টা কি আছে? যৌবন আগমনে, তাই তো? যৌবন আগমনে অতি জৈব তরল অপচয় কিংবা মনোকষ্ট। যৌবন আগমনে, তাহলে ক্ষতিটা করলো কে? যৌবন আগমনে, তার এই জৈব তরলের অপচয়। অথবা এখানে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হলো মনোকষ্ট। সেই মনোকষ্টটা কি? তার মানে মরার উপরে খাড়ার গা, আপনার তার সেক্সুয়াল এক্সেস। এরপরে আবার যোগ হতে পারে ভালোবাসার ব্যর্থতা। ওই যখন যৌবন আগমন ঘটে তারপরে তো প্রেম শুরু হয় না? এবারে একজনের পিছনে ঘোরাঘুরি করলো, অমুক করলো, সেদিন হয়তো কিছুদিন ফুচকা টুচকাও খেলো বা পার্কে টার্কে গেল, 2 দিন পরে আবার শোনা যায় ওই নাই, সে আর এক জায়গায় চলে গেছে। এবার ও বিরহে পেয়েছে, ব্যর্থতায় পেয়েছে, বা ছ্যাঁকা খাইছে, ওই বাংলায় যেটা বলে ছ্যাঁকা খাইছে। আচ্ছা, যাই হোক, তাহলে এরকম একটা জিনিস তার ঘটতে পারে, ডিসঅ্যাপয়েন্টেড লাভ, ঠিক আছে? এরকম একটা ঘটনা তার জীবনে থাকতে পারে বা থাকে। সেখানেও অ্যাসিড ফস দুর্বল হয়ে যায়, আমাদের ইগনেশিয়ার মতো, আমাদের নেট্রামিউরের মতো, আমাদের অরাম মেটালিয়ামের মতো, আমার হাইসিয়ামেসের মতো সেও এখানে আক্রান্ত হতে পারে। তাহলে দুটো কারণ, একটা পেয়েছি তার বডি ফ্লুইড লস, আর একটা হলো মনোকষ্ট, ডিসঅ্যাপয়েন্টেড লাভ। এই দুটো জিনিসের কোনো একটা অ্যাসিড ফসকে ক্ষতি করে দিয়ে আজকের অ্যাসিড ফসের এই ফিগারে তৈরি করে দিয়েছে, এই রোগীতে পরিণত করে দিয়েছে। কজেশন বা পাস্ট হিস্ট্রি, আপনারা জানেন না যে আমাদের রোগীলিপিতে ইতিহাস, অতীত ইতিহাসে জানা প্রয়োজন, সেইটাই পাস্ট হিস্ট্রি। তার অতীত ইতিহাস কি? তাহলে দেখেন, অতীত ইতিহাসের গুরুত্বপূর্ণ জানেন, অতীত ইতিহাসের ভিতরে কজেশনও লুকিয়ে। কজেশন আমাদের একটা ঔষধ নির্বাচনের জন্য প্রধান একটা আঙ্গিকতা। তাহলে কজেশন আমরা কিন্তু পাস্ট হিস্ট্রির ভিতরেই অধিকাংশ সময় পেয়ে যাই, তাহলে আমরা এখানে পাস্ট হিস্ট্রিও পেয়ে যাচ্ছি এবং কজেশনটাও পেয়ে যাচ্ছি। তাহলে কি মজার, যে তৈরি করে দিয়েছে সেইখানেই তো আমার চিকিৎসা দিতে হবে, যেখানে ডিফিসিয়েন্সি সেখানেই তো পূরণ করতে হবে। সেই এক ডিফিসিয়েন্সির জন্য এই হাজারো লক্ষণ। এই জন্য আমি সবসময় বলি
যে ঔষধের কেন্দ্রটায় আসেন। কেন্দ্রটা ধরতে পারলে আস্তে আস্তে এই পরিধি দেখবেন সব লক্ষণ, তখন মনে হবে যে এই লক্ষণগুলো তো অহেতুক, এগুলো তো খালি ডালপালাই মিলেছে, মেইন গাছটা কি, মেইন শিকড়টা কি, এগুলো তো হবেই। একটা দুর্বল রোগী সে তো জিমাবেই, একটা দুর্বল রোগী সে জিমাবে না, একটা দুর্বল রোগী সে তো অনুৎসাহিত হবেই, একটা দুর্বল রোগী সে তার ভিতরে অলসতা আসবেই, একটা দুর্বল রোগী অপারগতা আসবেই, একটা বডি ফ্লুইড তার সেক্সুয়াল দুর্বলতা আসবে না? আসবে, এটা খুব কমন জিনিস। এখন যখনই সেক্সুয়াল দুর্বলতা আসবে তখনই তার বিয়ে করতে ভয়টা আসবে না? আসবে। অসংখ্য রোগী ভাবেন স্যার বিয়ে করতে চাই কিন্তু ভয় পাচ্ছি, কেন? স্যার জীবনে প্রচুর অপকর্ম করেছি, এই অপকর্মের অনুশোচনায় এসে আরো রোগীকে শেষ করে দেয় আমার এই অ্যাসিড ফসকে। পূর্বের আছে কোনো জায়গায় আলোচনা আছে, এর ভিতরে আছে, দেখাবো আমি। পূর্বের অপকর্ম বা কুকর্ম নিয়ে প্রচন্ড ভাবে নিজেকে পাপী মনে করে দেয়, এই ভাবতে ভাবতে বাকি যেটুকু আছে সে প্রদীপটুকু নিবে ফেলেছে। স্যার বাড়ির থেকে তো অসংখ্য রোগী পাবেন, স্যার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে করার দরকার, কিন্তু আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছি, জীবনে স্যার প্রচুর অপরাধ করেছি। অনেকে অপরাধটা বলেন, অনেকে বলে স্বপ্নদোষ ছিল, স্বপ্নদোষ করতে 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 একদম আমি শেষ হয়ে গেছি, এখন বিয়ে করতে ভয় পাই। অথবা বিয়ে করে ফেলেছি, আতঙ্ক, বউ মনে হয় থাকবে না। মহা সমস্যাই অ্যাসিড ফসের। তারা ইসের ভিতরে আছে, ভাবনার ভিতরে, ডিলিউশন ইলিউশন ওখানে আছে। সে ভাবে তার সংসার টিকবে না, সে ভাবে সে বিয়ায় অক্ষম, সে টোটালভাবে আমি টোটাল সব কিছুতে অক্ষম, সে কার্য থেকে আরম্ভ করে সব কিছুতে সে নিজেকে অক্ষম ভাবে। তার কাছ থেকে কোনো সক্ষমতা পাওয়া যায় না যে আমি এখানে সক্ষম। সে নিজেকে এমন কাজ করে দিয়েছে যে সে ভেঙে এমন একটা অবস্থা আছে, যেন ভাঙন একটা কথা আছে, দেখেন হ্যাঁ এখানে আছে অপচয়ের হীনতা, মানে যখন অপচয় করেছে তখন তার ভিতরে কতগুলো শূন্যতা দেখা দিয়েছে বডি ফ্লুইডে, সেটাই হচ্ছে হীনতা। এই হীনতায় লেগেছে ভাঙন, তার মনে ভাঙন লেগেছে, মাইন্ড অ্যান্ড কি হবে বডি, শুধু বডি ভাঙে নাই, ওই শুকনো করে নাই, তার মনও ভেঙে দিয়েছে, এই জন্য এই ভাঙনটা লেগেছে। তাহলে প্রথম ছিল অ্যাসিড ফসের অপচয়, তারপরে আছে হীনতায়, তার মানে অপচয়ের হীনতা। যখন অপচয় করেছে তখন আমি যদি 5,000 টাকা থাকে আর সেটাকে ইচ্ছে মতো ভেঙে টেঙে বিকেলে কি আমি হীন, অর্থহীন, শূন্য পকেট, হীন পকেট, সে ওই হীন পকেট হয়ে গেছে এখন। তাইলে অপচয়ের হীনতায় যখনই হীনতা লেগেছে তখনই ভাঙন লেগেছে। কোথায় ভাঙন লেগেছে? অল অর্গান, সমস্ত বডি দুর্বল হয়ে আছে, নিস্তেজ হয়ে আসছে, যে কাজ করছে না। সেই আগের মতো আর হজম নাই, আগের মতো ঘুম নাই, আগের মতো উৎসাহ নাই, আগের মতো স্মৃতিশক্তি নাই, আগের মতো লেখাপড়া নাই, আগের মতো উদ্যমতা নাই। যখনই নাই তখন পেয়ে বসে আমি অক্ষম, আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না। তখনই সে আরও নিস্তেজ হয়ে যায়, বিমর্ষ হয়ে যায় যে কি আমি এই বয়সে আমি সব কিছুতে অক্ষম হয়ে গেলাম। এইবার আসে তার বিষাদ, অবসাদ, বিষণ্ণতা। খালি আসে না, দেখেন সিরিয়ালি আসে কিভাবে, সিরিয়ালি আসার জায়গা আছে। তাহলে দেখেন যা কিছু আসুক না এখন, অবসন্নতা, বিষণ্ণতা, অমুক কথা বললে রাগ, অমুক সমুক, সব মূলে কারণটা কোন জায়গায় খুঁজে শিকড়টা কোথায়? অপচয়। ক্লিয়ার? তাহলে আমরা সবসময় মেডিসিনের এই কেন্দ্রটা খুঁজবো, যে সমস্ত লক্ষণ তোমার মাকে, হে লক্ষণ তোমার মাকে। আমি আপনাদের সবসময় বলি যে লক্ষণ, প্রত্যেকটা লক্ষণ যে হে লক্ষণ তুমি যে এখানে স্থান নিয়েছো তোর মাকে, যাই দেখবেন যে এক জায়গার থেকে একটা মায়ের 8-10টা সন্তান, মা তো একটাই, সে মাটাকে খুঁজতে হবে যে কার মায়ের সন্তানেরা। আমরা এখানে বসছি, আমরা তো সব হ্যানিম্যানের সন্তান এখন, নাহলে কি আমরা এখানে আসছি নাকি? খুঁজে পড়ে সবাই আসে, কেন আসছো? হোমিওপ্যাথি জানার জন্য। এই হোমিওপ্যাথির পিতাকে, এই ডাক্তার হ্যানিম্যান। তাহলে আমাদের প্রত্যেকটা লক্ষণকে আমরা খুঁজে ওইখান থেকে আমরা নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? তাহলে ডিউরিং পিউবার্টি, যৌবন আগমন, তাই না? এক্সেসিভ লস অফ কি বডি ফ্লুইডস, ঠিক আছে? এইখান থেকে আর কি হবে? মেন্টাল ডিস্ট্রেস। হয় তুমি বডি ফ্লুইড করেছো, বডি ফ্লুইড লস করেছো, অথবা মেন্টাল ডিস্ট্রেস, মানসিক কোনো চাপ থেকে তোমার এই রোগ সৃষ্টি হয়েছে। কি এগুলো আমরা খুঁজি? আমরা এগুলো সহজে খুঁজি না। খুঁজে যারা ভালো হোমিওপ্যাথ, বহুত হোমিওপ্যাথ আছেন দেশে, আমার এপার বাংলায় ওপার বাংলায় বহুত আছে, জানা আছে, অজানা বহুত ডাক্তার আছেন, তারা ঠিকই করে যাচ্ছেন। আচ্ছা, তারপরে আছে সংগঠনে ভাঙন। এই সংগঠন বলতে কি বোঝায়? আমার দেহটা মিলে একটা বিশাল সংগঠন, শারীরিক গঠনের টোটাল ক্রিয়াকলাপ নিয়ে আমার একটা সংগঠন। যেমন আমাদের এটা একটা হ্যানিম্যানিয়ান আশ্রম, একটা সংগঠন। এবার তুমি একটা কাজ করতেছো, ক্যামেরাম্যান একটা কাজ করতেছো, ও একটা কাজ করতে, কেউ রচনা প্রতিযোগিতায় নাম দিয়েছো, তার বিচারক চলছে, বিচারকরা কাজ করছেন। তাহলে এই সব কিছু মিলিয়ে আমার সংগঠনটা না, তা আমার শরীরের ভিতরেও ছোট ছোট এরকম পার্ট দিয়ে টোটাল একটা সংগঠিত একটা মানুষ, পূর্ণ একটা মানুষ, ঠিক আছে? ছোট ছোট ইউনিট আছে, এই ইউনিটগুলোর কাজ সম্পূর্ণ যখন হয়ে যায় একক হিসেবে একটা হ্যানিম্যানিয়ান আশ্রম সংগঠন। আমার বডিটাও তাই, সেই টোটাল সংগঠনে ভাঙন লাগে। দেহের সংগঠন এবং মনের সংগঠন, এই দুই সংগঠনেই ভাঙন লাগে তার। ব্রোকেন ডাউন অফ দ্য অর্গানাইজেশন, ঠিক আছে? ভেঙে গেছে, হ্যাঁ, টোটাল অর্গানাইজেশনটা ভেঙে গেছে, এখন আর সেইখানে ঠিকমতো কাজ করছে না বলেই আজকের আপনার চেম্বারে বা আপনার শরণাপন্ন হয়েছে এই রোগীটা। তারপরে কি আছে? এর জন্য সৃষ্টি কি হলো?
অ্যাবিলিটি। সামনে কি আছে? এমসি মানে কি? মেইন কমপ্লেন। স্যার আমি অক্ষম হয়ে গেছি। তুমি কেন আসছো চেম্বারে? স্যার আমার স্বপ্নদোষ হয়। তার মানে অক্ষমতা। কি অক্ষমতা? বীর্য ধারণের অক্ষমতা। যেটুকু জমেছিল সেটা ধরে রাখতে পারে না, রাত্রে স্বপ্নে ভুয়াভাবে নামে যায়, রিয়ালিটি আর লাগে না। আবার রিয়ালিটিও লাগে, ওই টিউবারকুলারে যে তোর তো একটু জমেছে, এটা ফেলা। এবার বিভিন্ন কায়দায় সেই বীর্যটুকু সে ক্ষয় করে ফেলবে। তার মানে ধারণে অক্ষমতা, ধারণ করতে পারছে না, একটু সংগ্রহ হয়েছে সেটুকু সে ফেলে দিয়েছে, অথবা যদি নিজে না ফেলে তাহলে স্বপ্নে ফেলে দিয়েছে। তাহলে কি অক্ষমতা? অক্ষমতা। এই অক্ষমতা দিয়ে তো সব লক্ষণগুলো সৃষ্টি হয়েছে। যেমন কাজে অক্ষমতা, পড়াশোনায় অক্ষমতা, হাঁটা চলায় অক্ষমতা, তারপরে স্মৃতিশক্তি ধারণে অক্ষমতা, যা কিছু সৃষ্টি হয়েছে সবই তো অক্ষমতা দিয়ে সৃষ্টি হয়েছে। তার মানে আমি অক্ষম, এখন কিছুই পারবো না, কিছু আমার দ্বারা সম্ভব নয়। যে কথাটা আগে বলেছিলাম যে অ্যাসিড ফস এক সময় এসে নিজেকে আত্মসমর্পণ করে, আমার দ্বারা আর সম্ভব নয়। ওই বিয়ে করাই দেবে, পালাই চলে যাবে, অথবা বিয়ে যদি গার্জিয়ানরা করাই দেয় বা যদি নিজে কোনো কারণে করতে চায়, ওই আর সংসার টিকিয়ে রাখার ক্ষমতা আর তার থাকে না, সংসার উচ্ছন্নে চলে যায়। তাহলে আমার অক্ষমতা, ডিসঅ্যাবিলিটি, এটাই তার মূল কমপ্লেন বা মেইন কমপ্লেন। এইটাকে কেন্দ্র করে সে বলবে, তার ভাষায় বলবে, রোগীর ভাষায় বলবে। কিন্তু আপনি যে দেখবেন এটা তার অক্ষমতা, যা বলতেছে সব কথা, স্যার আমি বিয়ে করতে পারবো না, আমার ভয় লাগে, আমার দ্বারা সম্ভব না। তার মানে কি? অক্ষমতায় আপনি নিয়ে যাবেন অক্ষমতায়। রেপার্টরি ভাষায় যখন নেবেন তখন আপনি এটাকে নিয়ে যাবেন অক্ষমতায়। এখন ওইখানে আসবেন, এর ঔষধের রেপার্টরিতে কোনো জায়গায় আছে নাকি স্যার আমি আর বিয়ে করবো না, এই কথাটা লেখা আছে? স্যার আমি বিয়ে করতে ভয় পাই, মায় বহুত চাপ দিচ্ছে, এই কথাটা আছে নাকি মেডিকেল ভাষায় বা রেপার্টরি ভাষায়? তার মানে ওখানে অক্ষমতার ভাষায় আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাছাড়া প্রতিনিয়ত ঘরে বসে যে অক্ষমতা প্রতিদিন পরীক্ষার মাধ্যমে অক্ষমতা ধরা পড়ছে, সেটার কি হবে? আছে না অক্ষমতা? ঘরে বসে প্রতিদিন অক্ষমতা প্রকাশ পাচ্ছে, কারো কাছে বলারও নাই, ডাক্তার দিয়ে এখান থেকে দিয়ে সেখান থেকে দিয়ে আবেজিব ঔষধ খেয়ে বাকি যেটুকু আছে প্রদীপ সেটুকু নিভিয়ে দিয়েছে। যথাযথ মেডিসিনের অভাবে এই সমস্ত রোগী ঘরে 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 সৃষ্টি হয়ে আছে। কান্নার রোল পড়ে যাচ্ছে, মনোকান্না, মনোকষ্ট। এইখান থেকে শুরু হয় আর এক মনোকষ্ট। তার আগের মনোকষ্ট ছিল প্রেম ব্যর্থতা, সংসার ভাঙার ব্যর্থতা, বিয়ে করতে পারবো না তার ব্যর্থতা, বউ খুশি নাই ব্যর্থতা, বউ চলে গেছে সেইখানের মনোকষ্ট। এই সব মনোকষ্ট, তার উপরে আবার একটা আছে ওনার ব্যবসায়িক লস, আর্থিক মনোকষ্টও তাকে পেয়ে বসে। কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, কত কিছু করলাম, অমুক ডাক্তারের কাছে গেলাম, অমুক হারবালে গেলাম, হারবালরা তো একেবারে আমারে সাইজ করে দিয়েছে, ঠিক আছে, কিছুতেই কিছু হলো না। এইখানের আর এক কষ্ট এসে তার ভিতরে যুক্ত হয়। তাহলে অ্যাসিড ফস মেডিসিনটা কিন্তু আদৌ ছোটো মেডিসিন নয়। কিন্তু অ্যাসিড ফসকে আমরা বেঁধে রেখেছি নাইট্রিলেশনে, আর তার সে যত একটু ভালো ডাক্তার হয়েছে তারা দুর্বলতাই ওই পর্যন্ত। কিন্তু কিসের কারণের জন্য, কোন কারণের জন্য, এর পরিধি কত বিস্তর, সেখানে তল্লাশিটা আর দেওয়া হয় না। ওই একটা কথা বলে গেছে, দেখা গেছে সেখানে এড়িয়ে গেছে, সেই জিনিসটা জানাই না যে এখানে অক্ষমতার জন্য এই লক্ষণটা প্রকাশ করছে, সেটি অক্ষমতায় নিয়ে আসার, নিজের অক্ষমতার জন্য সঠিক মেডিসিন নির্বাচনে অক্ষমতা দেখিয়েছে। রোগী একটা ভাষায় কথা বলেছে, তার ভাষায়, যে স্যার কোনো মতেই আমি বিয়ে করব না, বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ে করবো না, সেক্সুয়াল ইম্পর্টেন্সির কথা বলে নাই, প্রকাশ করে নাই। কিন্তু সেইখানে যে মূলত এই অক্ষমতা দায়ী ছিল, সেইখান থেকে এসেই অক্ষমতাটা ধরে ঔষধ নির্বাচন করার ব্রেন আছে আমাদের, খাটাই নাই বা পথ শিখায় নাই কেউ। যে একটা কথার থেকে কত কথা সৃষ্টি হতে পারে, কত কথার একটা মূল উৎস হতে পারে, এই জায়গাটা কেউ আপনাকে দেখায় নেই। আপনারা এখন থেকে দেখার চেষ্টা করবেন।